খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। শুরুতে এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। হুট করেই জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে ব্রাজিলের প্রতিনিধি দল। ভারতের বিপক্ষে ম্যাচের নিরপেক্ষ ভেন্যু হতে পারে ঢাকা। হামজা চৌধুরীদের বিপক্ষেও দেখা যেতে পারে ভিনিসিয়াসদের লড়াই। তবে এশিয়ান কাপ সহ আছে নানামুখী চ্যালেঞ্জ। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ডারউইনে ইতিহাস। 4 দিনে 11 সেশনের সবগুলো শাসন করে বাংলাদেশের ঐতিহাসিক এক জয়। এরপর ম্যাকাই টেস্টে আবারও পুরনো চেহারা, 2 দিনে ইনিংসের ব্যবধানে হার। 23 বছর পর অস্ট্রেলিয়া সফর করে বাংলাদেশ কি পেল সেসব নিয়ে কাটাছেড়া করবো। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার, সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক ভাই, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ইশতিয়াক ভাই, আজকে 24 তারিখ, এই ম্যাকাই টেস্টে আসলে থার্ড ডে হওয়ার কথা ছিল। আমাদের আলাপ করার কথা ছিল ম্যাচ নিয়ে, বাট আমাদেরকে আলোচনা করতে হবে পুরো সিরিজ নিয়ে, কারণ অলরেডি আমরা ম্যাচের রেজাল্ট পেয়ে গেছি। পুরো সিরিজ নিয়ে আলাপ করার আগে একটু ম্যাকাই টেস্টের ব্যাপারে আপনার কাছে জানতে চাইবো। 2 দিনে খেলা শেষ হয়ে গেল। বাংলাদেশ আগের ম্যাচে যেভাবে আসলে ম্যাচটা জিতলো, পরের ম্যাচে হুট করে এভাবে আসলে একেবারে হুড়মুড় করে ভেঙে পড়লো কেন ব্যাটিং লাইন আপটা? প্রথম দিনই 18টা উইকেট পড়েছে। জি, তো এটাতে একটা অনুমান করা যাচ্ছে যে উইকেট কীরকম ছিল। আমার মনে হয় যে অস্ট্রেলিয়ার টসে জিতে ফুল অ্যাডভান্টেজ নিয়েছে। টসে জেতাটা খুব ক্রুশাল ছিল এবং অ্যাডভান্টেজ নিয়েছে। অ্যাডভান্টেজ ছিল, সবাই সবসময় ওই অ্যাডভান্টেজ হয়তো বা ওইভাবে নেওয়ার সক্ষমতা সবার নাও থাকতে, বাট অস্ট্রেলিয়ান বোলিং সাইডের যে ধরনের অ্যাবিলিটিস এবং যে ধরনের স্কিলস, এই অ্যাডভান্টেজ ফুললি নেওয়ার কারণেই বাংলাদেশ এই পরিণতি। আমরা ইন্ডিয়াও কিন্তু 36 অল আউট হয়েছিল খুব বেশি দিন আগের না। তো সেখানে বাংলাদেশ 64 অল আউট হয়েছে। এখানে যে জিনিসটা আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা সাইকোলজিক্যালি অস্ট্রেলিয়া যে মুভটা নিয়েছিল বলেই আমরা সবাই কী ভাবছিলাম যে এই উইকেটে আমরা শুনতে পারছিলাম যে ইট উইল হ্যাভ সর্ট অফ গ্রিন গ্রাস, একটু বাউন্স থাকবে, একটু ফাস্টেস্ট উইকেট থাকবে, বল ক্যারি করবে। তো স্বাভাবিকভাবে আমরা ভেবেছিলাম যে অস্ট্রেলিয়ান এই ফাস্ট বোলার্সগুলো বাংলাদেশ যদি তারা ব্যাটিং যদি আগে বাংলাদেশকে ব্যাটিং দেয়, শিওরলি ওই শর্ট পিচ বোলিং করবে, ইন্টিমিডেটিং বোলিং করবে, বডি লাইনের দিকে বোলিং করবে, বাউন্সার শর্ট বল দিয়ে হয়রানি পেরেশানি করে রাখবে। তা কিন্তু ছিল না। তারা কিন্তু সব পিচ স্টাফ ডেলিভারিজ। আমার মনে হয় যে সাইকোলজিক্যাল, কেন বললাম, বাংলাদেশ ব্যাটসম্যান হয়তো বা এক্সপেক্ট করে নাই যে তারা শর্ট বোলিং করবে না। তারা যে পিচ স্টাফ ডেলিভারি করবে, তারা একদম শুরু থেকে উইকেট টেকিং বল করবে, এটা তারা ভাবেনি। অ্যাবসলিউটলি ফার্স্ট বল অফ দি ম্যাচ ওয়াজ আ উইকেট, পিচ স্টাফ ডেলিভারি। এটা হয়তো বা অলমোস্ট ইয়র্কার বল একটু লেট মুভ করেছে বিকজ অফ দ্য ময়েশ্চার ইন দ্য উইকেট। সো দে নিউ যে এই উইকেটটাকে যদি আমরা এক্সপ্লয়েট করি ঠিক মতো, কাজে দেবে। এক্সপ্লয়েট করেছে টু দ্য ফুলেস্ট, এবং যে কারণে মানে ব্যাট রাখার আগেই উইকেট চলে গেছে। রাইট, সব কটা উইকেট কিছু বুঝে ওঠার আগেই মোটামুটি 5-6টা উইকেট। দিস ওয়াজ আ সাইকোলজিক্যাল গেম দ্যাট দে প্লেড এগেইনস্ট বাংলাদেশ। এবং অস্ট্রেলিয়ানস মানে যে কোনো অবস্থাতেই না কেন বাংলাদেশকে দে উড হ্যাভ মেড রিয়েলি লাইফ ভেরি ডিফিকাল্ট, গেটিং রানস ভেরি ডিফিকাল্ট। বাংলাদেশ কেন এরকম অবস্থায় যেখানে তাদের পিঠ ঠেকে গেছে। অস্ট্রেলিয়া ইজ নট মানে খুব সহজ একটা দল না, তারা হারতে পছন্দ করে না। এবং এইরকম সিচুয়েশনে যে কোনো দলকে কোণঠাসা করার মতো একটা তাদের খেলার ধরনটাই এরকম। সো বাংলাদেশ সেই দিক দিয়ে একদম অনভিজ্ঞ। এবং এই উইকেটটা দুই দলের কেউ খেলেনি। আমরা তো অস্ট্রেলিয়া যখন ব্যাটিং করেছি সেটা তো দেখতে পারলাম যে তারাও মানে বাংলাদেশে 210 রান অল আউট হয়ে গেছে এবং প্রথম দিনে 8 উইকেট হারিয়ে ফেলেছিল তারা। ক্রুশাল ছিল উইনিং দ্য টস, ইলেক্টিং টু ফিল্ড।
তো এখানে আমার মনে হয় যে টস হেরে যাওয়াটা মানে হচ্ছে তাদের ম্যাচ মানে ক্রিকেটের টসটা কত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অনেক সময় আমরা বুঝতে পারি না, বাট Absolutely, তো এই সামনে এই ম্যাচে ম্যাচে টসটা বোঝা সবচেয়ে গেছে। বড় ফ্যাক্টর ছিল। এক্স্যাক্টলি। দেন এগেইন ইশতিয়াক ভাই, আপনার উইকেটটা নিয়ে কালকে শান্ত যে কথাটা বলছিলেন যে আমরা উপমহাদেশের উইকেটগুলোতে যখন খেলি তখন এগুলো নিয়ে অনেক সমালোচনা হয়, ইন্ডিয়াতে হোম অ্যাডভান্টেজের কথা বলা হয়, বাংলাদেশে বলা হয়, মিরপুরে উইকেট নিয়ে তো সারা পৃথিবীতেই ইভেন বাংলাদেশিরাও পর্যন্ত সমালোচনা করে, এটাকে ধান খেত বলে, নানা রকম কথা হয়। বাট অস্ট্রেলিয়াতে যখন এই ধরনের ঘটনা হয়, গতকাল শান্ত আরেকবার মনে করিয়ে দিলেন উপমহাদেশের উইকেটগুলোতে নেক্সট টাইম আমরা যখন খেলবো তখন যেন এই ধরনের সমালোচনাগুলো না হয়, কারণ প্রথম দিনে 18 উইকেট চলে গেছে, 2 দিনে 30 উইকেট নাই, ম্যাচের রেজাল্ট শেষ, 5 দিনের টেস্টে 2 দিনের রেজাল্ট শেষ। সো অস্ট্রেলিয়াতে এই ধরনের উইকেটে যখন খেলা হয় তখন সমালোচনা হয় না কেন, সমালোচনা হওয়া উচিত কিনা? অ্যাবসলিউটলি, এবং এটা আমার মনে হয় যে স্বীকৃত যে কোনো দল নিজের কন্ডিশন অনুযায়ী। গত অ্যাশেজে হচ্ছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচে প্রথম দিনে 20 উইকেট গিয়েছিল। এক্স্যাক্টলি। এখানে যে জিনিস হচ্ছে যে বাংলাদেশের আমরা কেবলমাত্র হোম কন্ডিশনে খেলেই আমরা জিতেছি, কয়েকটা অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে আমরা পরপর 2 বছরে আমরা হারিয়েছি, সেটাও কি 2-3 দিনের মাথায় উইকেটই তৈরি করেছি সেরকম, সেটা কিন্তু আমাদের এগেনস্টেও যেতে পারতো। উইকেট তৈরি করে সে উইকেটটাকে ফুললি ইউটিলাইজ করাটাও কিন্তু যে সে ব্যাপার না। বাংলাদেশ যে জিতেছে, আমরা বলছিলাম যে বাংলাদেশ নিজের মতো করে উইকেট তৈরি করেছে বলেই জিতেছে, নিজের মতো করে তৈরি করলে যে জিততেই হবে এমন তো কোথাও নেই। দে হ্যাড দ্য স্কিলস, এবং সেখান থেকে টেস্ট ম্যাচ জেতার যে একটা হাতুরে সিংয়ের সময় ফিরে রিমেম্বার যে এখানে মেহেদী হাসান মিরাজের একটা সিরিজ ছিল। সো আমার মনে হয় যে তারপরেও অনেক কয়টা সিরিজ হচ্ছে যেখানে বাংলাদেশ লো স্লো ট্র্যাকস, বাংলাদেশ এই অস্ট্রেলিয়াকে টি20তে হোয়াইট ওয়াশ করেছিল মিরপুরে, সেটাও মনে আছে আমাদের। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া পরপর 2টা সিরিজ হয়েছিল যেখানে ওই ধরনের উইকেট, সেটাও কি অবশ্য সেটা খুব একটা হেল্প করেনি, বিকজ ঠিক ওয়ার্ল্ড কাপ যাওয়ার আগে জি, তো ওয়ার্ল্ড কাপ যাওয়ার আগে টি20 ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশ মিরপুরে ওদেরকে হোয়াইট ওয়াশ করেছিল। তো ওই ধরনের উইকেট তৈরি করা খুব মানে ছিল না। অনলি টু উইন অ্যান্ড ইমপ্রুভ ইউর রেকর্ড ইজ নট গুড ইনাফ। আপনাকে তৈরি করতে হবে যে আসল টুর্নামেন্ট খেলার জন্য যে ধরনের আপনাকে প্রস্তুতি নেওয়ার যে তৈরি করার যে ব্যাপারটা, সেটা কিন্তু সেটা হয়নি। রেজাল্ট হয়তো ভালো হয়েছে, বাট এখানে যে জিনিসটা শান্ত যেটা বলেছে যৌক্তিক। ওয়াই শুড বি অলওয়েজ ক্রিটিসাইজ? যখন বাংলাদেশে এসে বিদেশি দল 2-3 দিনে হেরে যায় আর কুলকিনারা পায় না আমাদের বোলিং এগেন্সে, তখন উইকেট খারাপ হয়ে যায়, তখন ডিমেরিট পয়েন্টস, তখন দুনিয়ার যত ধরনের অজুহাত। বাট এখানে সেটা হচ্ছে না, হয়তো বা হবে সামনে, কিন্তু আমরাও ওই মাইন্ডসেট থেকে বেরোতে হবে। বাট উই স্টিল শুড, আই থিঙ্ক আমাদেরকে ওই রকমই উইকেট বানানো উচিত যেটা কিনা আমরা বিদেশের মাটিতে গিয়ে, যেটা এখন থেকে চর্চাটা শুরু হয়েছে। আমরা এখন যে কোনো যে ধরনের উইকেট পাচ্ছি, যে কারণেই ডারউইনে গিয়ে ওই জিম্বাবুয়ের সাথে হেরা যাওয়ার পরে, তারপরে আপনার 2 দিনে অল আউট হয়ে ইনিংস ডিফিট হারার পরেও আমরা কেন খেলতে পেরেছি? বিকজ বাই দেন উই ওয়ার মেন্টালি সর্ট অফ টাফ, এবং উই নিউ দ্যাট যদি উইকেট এরকম হয় আমরা সামাল দিতে পারবো। জিম্বাবুয়ের এগেনস্টে নয়, ঠিক আছে, 2 ভেরি টল বোলার্স, ফাস্ট বাউন্সি ট্র্যাক, সেখানে হুট করে ওই ধরনের উইকেট বোঝা যাচ্ছিল ওই ধরনের বোলিংটাকে মোকাবিলা করার মতো স্কিলস আমরা তখনও ডেভেলপ করিনি। অ্যানগারাভা এবং মুজারাব্বানি যে বোলিংটা করেছিল, আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট বোলিং অ্যাটাক্স আমার কাছে ইন রিসেন্ট টাইম, ভেরি ইফেক্টিভ। অ্যান্ড তো সেটা হলে কিছুটা হলেও আমার মনে হয় ওখান থেকেও তারা কিছু পজিটিভ নিয়েছে। তারা সেখান থেকে খেলে এসছে এবং ওয়ানডে ক্রিকেটও খেলেছে এই বোলারদের এগেনস্টে। খুব যে একটা খারাপ খেলা নেই, বাংলাদেশ জিম্বাবুয়ের সঙ্গে ইনিংস ব্যবধানে হেরেছে, তো সেটা কিছুটা ওইটা থেকেও পজিটিভ। ডারউইনে যে খেলাটা খেলেছে, আমরা কি আশা করতে পেরেছিলাম সিরিজের আগে অবশ্যই 3.5 দিনের মধ্যে শেষ হয়ে যাবে? টেস্ট ম্যাচে 11টা সেশন সব কটাই তারা ডমিনেট করে, উই ডিডন্ট। বাট সি, ডিফিটের মধ্যেও থেকে ইউ ক্যান লুজ। আমি মনে করি ইউ ক্যান লার্ন আ লট। আমি মনে করি এই যে ম্যাকায়ের যে ডিফিটটা, 1.5 দিনের মধ্যে খেলা হেরে যাওয়াটা, অনেক দল কিন্তু এরকম হেরেছে। বাংলাদেশ দল হেরে গেলে যে বাংলাদেশ দল খুব একটা খারাপ দল, কিংবা অস্ট্রেলিয়াতে এরকম 2 দিনে 3 দিনের টেস্ট শেষ হওয়ার আমরা গত বছর দেখেছি, অনেক নজির আছে, ইন্ডিয়ারও আছে। এক্স্যাক্টলি। আরেকটা জিনিস সেটা হচ্ছে উইকেট নিয়ে আরেকটু শুনতে চাই ইশতিয়াক ভাই, যে উইকেটের তো একটা স্ট্যান্ডার্ড আছে, নিশ্চয়ই আছে, যেহেতু ডিমেরিট পয়েন্টের ব্যাপারটাও সেখানে আসে। বিভিন্ন সময় আমরা দেখি বিভিন্ন মাঠকে বা ভেন্যুকে, পিচকে হচ্ছে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় বা পানিশ করা হয়।
সেক্ষেত্রে আমরা কখনো শুনিনি যে অস্ট্রেলিয়ার কোনো ভেন্যুকে হচ্ছে এরকম ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে জানি না আর কি, হয়তো হতেও পারে, আমি জানি না, আমি হয়তো মিস করে গেছি। এইটার মানে এটা কেন হয় আসলে? এটাও তো একটা এটাকে কি বলে, আমরা বলতে পারি হিপোক্রেসিও বলতে পারি বা দ্বিমুখী নীতিও বলতে পারি আইসিসির। আমি এখানে ফ্র্যাঙ্কলি স্পিকিং অস্ট্রেলিয়ান বোলার্সদের, কারণ আমরা যখন শরীফুলকে উইকেট পেতে দেখেছি, শরীফুল কিন্তু বাড়তি সুবিধার জন্য কিন্তু উইকেট পেয়েছে তা কিন্তু না। শরীফুল ব্যাটসম্যানদেরকে ভুল করিয়ে, যেরকম আমরা হাসান আলীকে হাসান মাহমুদকে করতে দেখেছি, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হ্যাড ভেরি লিটল ক্লু আগেনস্ট আওয়ার ফাস্ট বোলার্স। বাড়তি যে সুবিধা পেয়েছে ডারউইনের তাও না, বাড়তি যে শরীফুল যে বাড়তি উইকেট থেকে সুবিধা পেয়েছে, আমি ব্যক্তিগত তা মনে করি। আই থট হি বোল্ড বিউটিফুল লাইন ইন লেন্থ কন্ট্রোল মুভমেন্টস, এবং অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ট্রাভিস হেডকে যেটা আউট করলো থার্ড টাইম। জি। সো বাই দেন অনেক স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস তারা বুঝে গেছে। আমরা আমার মনে হয় বাংলাদেশের ফাস্ট বোলিং ইদানিংকালে যে তাদের বোলিং করার যে ধরনটা যদি আমরা দেখি, I think they're one of the best bowling attacks right now in this in world cricket. Consistently কিন্তু যে কোনো একটা রিপ্লেসমেন্ট এসে কিন্তু ইউ গেটিং অ্যাজ এ কম্বিনেশন, অ্যাজ আ প্যাক। আই থিঙ্ক বাংলাদেশের মধ্যে ওয়ান্ডারফুল জব ডান বাই দিস কোচেস, ফ্র্যাঙ্কলি স্পিকিং। এটা কিন্তু আমাদেরকে অনেক আগে নিয়ে যাবে, এবং এইটা যদি তারা মেনটেন করে। খুব রিসেন্টলি আমরা ইন্ডিয়ান পেসারটা দেখেছি, দে বোল ইন আ প্যাক, যেই আসে সেই ভালো, তার উপরে নির্ভর করা যায়। ভেরি ডিফিকাল্ট টু চুজ ইন্ডিয়ান যে পেস অ্যাটাক আছে, যে কোনো সময় যে কোনো কাউকে খেলালে ওখানে দেখা যাচ্ছে যে ওখানে রেজাল্ট পাওয়া যাচ্ছে। বাংলাদেশের বোলিং অ্যাটাকও তাই। সো আই থিঙ্ক দ্যাট দিস ইজ মোর ডিউ টু দ্য স্কিলস অফ দ্য বাংলাদেশি ফাস্ট বোলার্স দেন দি অ্যাডভান্টেজ টেকেন ফ্রম দ্য উইকেট। আমার কাছে লিটল নলেজ দ্যাট আই হ্যাভ অ্যান্ড খেলা দেখে আমি যেটা বুঝি, আমি মনে করি ইভেন উইকেটের কারণেও কন্ডিশনস ছিল, ময়েশ্চার ছিল অস্ট্রেলিয়ান বোলার্স। আমি যেটা বললাম, অস্ট্রেলিয়ান বোলাররা কিন্তু আমরা খুব একটা দেখিনি যে শর্ট পিচ ডেলিভারি খেলতে গিয়ে কট বিহাইন্ড হয়েছে। সব কিন্তু খেলেছে এখান থেকে ইয়র্কার বল, ঠিক মতো ব্যাট পেস করতে পারেনি, বল গেছে স্লিপে। সো দে বোল্ড পিচড আপ টু দি উইকেট। ময়েশ্চারের কারণে এক্সট্রা একটু মুভমেন্ট পেয়েছে। সো দিস ইজ নট বিকজ অফ দ্য উইকেট। ইয়া শিওর, কন্ডিশন একটু ময়েশ্চার ছিল বলে, যে বাড়তি যে ফাস্ট বাউন্সি পিচ ছিল, খুব বেশি মুভমেন্টস, ওই ধরনের ডেলিভারি তো আমরা ব্যাটসম্যানদেরকে আমরা আউট হতে দেখিনি। এবং আমরা শরীফুলকে যেটা আউট করতে দেখেছি, আমার মনে হয় যে কোনো এমন একটা উইকেট নেই আমরা যেটা দেখেছি যে সে বাড়তি কোনো একটা মুভমেন্ট পেয়েছে, বাউন্স পেয়েছে। নো, হি বোল্ড দ্য রাইট এরিয়াস, এক্সপ্লয়েটিং দ্য উইকনেস অফ দ্য ব্যাটসম্যান। একতরফা মনে হতে পারে আমার অ্যানালিসিসটা না, বাট নো, ইটস নট দ্যাট। আই থিঙ্ক উই শুড গিভ 100% ক্রেডিট টু আওয়ার বোলার্স who bowled skillfully to get wickets. এক্স্যাক্টলি। না, শরীফুলের বোলিং নিয়ে অবশ্যই আলাদা করে আলাপ করার সুযোগ আছে। আমি একটু জানতে চাই ইশতিয়াক ভাই, এই সিরিজ থেকে আমরা দুই ধরনের এক্সপিরিয়েন্স পেলাম আর কি। ডারউইনে আমাদের জয়টা একেবারে আউটপ্লে করে দিয়েছিল অস্ট্রেলিয়াকে, আবার অস্ট্রেলিয়া ম্যাকাই টেস্টে বাংলাদেশকে আউটপ্লে করে দিয়েছে আসলে। সো দুই ধরনের একেবারে বিপরীতমুখী দু ধরনের এক্সপিরিয়েন্স বাংলাদেশ দল পেল। 23 বছর পর অস্ট্রেলিয়া বাংলাদেশ গিয়েছিল, আমরা অনেক মানে নেতিবাচক কথাই শুনেছিলাম আসলে। সো এই সিরিজ থেকে বাংলাদেশ যখন ব্যাক করছে, বাংলাদেশ সিরিজটা ড্র করে ফিরছে, বাংলাদেশের আর কি কি প্রাপ্তি আছে এই সিরিজটাতে অ্যাজ এ টিম যদি আমরা শুনতে চাই? বিশাল প্রাপ্তি, আমি মনে করি বিশাল প্রাপ্তি। বাংলাদেশ যখন গিয়েছিল, আমরাই তো বলা করেছিলাম যে 2 দিনে হয়তো খেলা শেষ হয়ে যাবে, যে ধরনের শেষ হয়েছে ম্যাকাই টেস্টটা 2 দিনে, 3.5 দিনে কিন্তু ফার্স্ট টেস্ট শেষ হয়েছে। লেট আস নট ফরগেট দ্যাট অলসো। অস্ট্রেলিয়ার মতো দলকে নিয়ে গিয়ে আমরা পুরা 3 দিন মানে 4 দিন ডমিনেট করে 11টা সেশন ডমিনেট করে জিতেছি। এবং দ্যাট ওয়াজ আ ব্যালেন্সড কাইন্ড অফ আ উইকেট। ওই ধরনের উইকেট কিন্তু বোথ ব্যাটার্স বোলার সবাইকে, দুই পক্ষের দলকে ওইটা থেকে কে বেটার খেলেছে, বাংলাদেশ প্লেড ওয়ে বেটার। এই যে অস্ট্রেলিয়ার এগেনস্টে যে এত ভালো খেলে এরকম একটা টেস্ট ম্যাচ জেতা, এটা প্রাপ্তি না, বিশাল একটা প্রাপ্তি। তো আমরা যে কোনো দলকে যে কোনো দেশের মাটি, তাদের দেশের মাটি থেকে আমরা হারাবার চাই। এবং টেস্ট ম্যাচ যেভাবে খেলতে হয়, যে মেজাজে খেলতে হয়, এটাও কিন্তু আই টেল ইউ এই টেস্ট ম্যাচ হারার থেকেও অনেক কিছু মানে শেখার আছে। এবং আই থিঙ্ক মেবি হু নোজ, এটা জেতার এটা
হারার ইট কুড বি আ ব্লেসিং ইন ডিসগাইজ। এখান থেকে আগামী যে সিরিজ হবে জিম্বাবুয়েতে যেটা সাউথ আফ্রিকাতে বাংলাদেশের পরে সিরিজটা খেলতে যাবে, টেস্ট সিরিজ জিম্বাবুয়েতে যে হেরে যেভাবে তারা কামব্যাক করেছে ডারউইনে, and then losing that 2-day match in 2 days, a 3-day match in 2 days, ওই সাইড ম্যাচটা ওয়ার্ম আপ তো ম্যাচটা। কি প্রমাণ পাচ্ছে এখানে? এটাই প্রমাণ পাচ্ছে যে তারা দে ক্যান মেক আ কাম ব্যাক। ওরা মেন্টালি দে মেড আ কাম ব্যাক। টেস্ট ম্যাচ জেতা, ওই রকম একটাতে 3 দিনে জিম্বাবুয়ের আগেনস্টে হারা, 2 দিনে মাথায় ইসের কাছে হারা, একটা স্টেট সাইড একটা ফ্রেন্ডলি ম্যাচ হেরে এসে ইউ আর প্লেয়িং আ টেস্ট ম্যাচ আন্ডার ইমেন্স প্রেশার। অনেক প্রেশারে ছিল বাংলাদেশ। জি, তো সেখান থেকে আই থিঙ্ক যে যেটা বলবো যে ম্যানফুলি দে কেম ব্যাক অ্যান্ড ওয়ান আ টেস্ট ম্যাচ, হোয়াট আ টেস্ট ম্যাচ। সো প্রাপ্তি বিশাল বিশাল প্রাপ্তি। এক্স্যাক্টলি। আমরা দল নিয়ে আলাপ করছি, ইন্ডিভিজুয়াল প্লেয়ারদেরকে নিয়ে আলাপ করার সুযোগ আছে। ইশতিয়াক ভাই, আমরা সব কিছু নিয়ে আলাপ করব। তার আগে ছোট্ট একটা বিরতি নেব। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন মাঠে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে আলাপ করছি। আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক ভাই, দল নিয়ে কথা যখন বলছি তখন মনে করায় দিই আপনাকে, সেটা হচ্ছে যে সিরিজ শুরুর আগে আপনি বলছিলেন যে বাংলাদেশ অস্ট্রেলিয়া অলমোস্ট ম্যান টু ম্যান হিসেব করলে সিমিলার, যেটা আমরা একটু আগেও আলাপ করছিলাম। আমার কাছে খুবই বোল্ড স্টেটমেন্ট মনে হয়েছিল যে বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার মধ্যে আসলে সিমিলারিটি নয়, বরং আপনার ডিফারেন্সটা অনেক বিশাল ছিল। সো সেখান থেকে আমার মনে হয় যখন সিরিজটা ড্র হলো, আপনার কথাটাও মিলে গেল আর কি অনেকটা। সো আপনি আসলে মানে এই ধরনের একটা স্টেটমেন্টের আগে মানে আসলে কিভাবে আপনি রিড করেছিলেন, বা আসলে কি ভেবেছিলেন, বা আসলেই কি অস্ট্রেলিয়া বাংলাদেশকে একই কাতারে রাখা যায় কিনা? আসলে আমরা যেটা করি, আমরা অন্য দলের স্ট্রেংথটাকে একটু বেশি রকমের প্রাধান্য বেশি দেই। আমাদের স্ট্রেংথটা কোথায়? আমাদের স্ট্রেংথ ছিল ইন এক্সপিরিয়েন্স। আমার বলার পিছনে উদ্দেশ্যটা ছিল, ইউ হ্যাভ সামওয়ান লাইক মুশফিক রহিম হুজ প্লেড 100 টেস্ট ম্যাচেস। আমাদের লিটন দাস টেস্টে যথেষ্ট তার অভিজ্ঞতা এবং পারফরমেন্স রয়েছে, কামিং ফ্রম আ ব্রিলিয়েন্ট ইমিডিয়েট পাস পারফরমেন্স। মেহেদী হাসান মিরাজও বেশ কয়েকটা টেস্ট ম্যাচ খেলে ফেলেছে। মেহেদী হাসান মিরাজ ওয়ার্ল্ডের রেকগনাইজ ওয়ান দ্য টপ অলরাউন্ডার্স ইন দ্য ওয়ার্ল্ড। রাইট। তারপরে আমরা শান্ত 9টা টেস্ট ম্যাচ সেঞ্চুরিজ, তার নাম যত না 50 থার্ড ডাবল অলমোস্ট 100। আমি মাহমুদুল হাসান জয়ের কথা বেশ তখন বলেছিলাম, অথচ সে টিমে নাই। মাহমুদুল হাসান জয় এমনই একটা প্লেয়ার যার বিদেশের মাটিতে তার সেঞ্চুরিজ রয়েছে, কিন্তু সে দলে আবার নাই। একমাত্র সাদমান ইসলাম, সেও কনসিস্টেন্টলি দলে খেলে যাচ্ছে, হয়তো বড় বড় স্কোর করে, কিন্তু কনসিস্টেন্টলি স্কোর করেছে। তারপর আমাদের তাসকিন বলি, ইবাদত হোসেনেরও পারফরমেন্স। অন্যদিকে অস্ট্রেলিয়ানদের, বিকজ দি অস্ট্রেলিয়ান টিম হিসাবে আমরা খুব বেশি তাদেরকে অবভিয়াসলি নাম্বার 1 সাইড রিকগনাইজ করি আমরা। প্লেয়ারদেরকে যদি দেখি, আমাদের প্লেয়ারদের মধ্যে ট্রাভিস হেড খুব বেশি এক্সপিরিয়েন্স প্লেয়ার না, খুব বেশি দিন হয়নি যে টেস্ট ম্যাচ খেলছে। বিগ ম্যাচ প্লেয়ার নিঃসন্দেহে। হ্যাঁ না, ঠিক আছে, সেটা টি20 এবং বিয়েতে ফাইন, সাদা বলে। তারপরে ওয়েদারেল ইজ অ্যাবসলিউটলি নিউ প্লেয়ার। রেনশাও খেলেছে, রেনশাও তো তখন ছিল না। এন্ড দেন ছিল ওয়েবস্টার বা লাবুশেইনের, কিন্তু টেস্ট পারফরমেন্স হি ওয়াজ অ্যাভারেজিং 25। অনেক প্রায় 3 বছর হলো তার কোনো কিন্তু সেঞ্চুরি নাই। স্টিভ স্মিথ একমাত্রই, যেটা স্টিভ স্মিথ একটা অন্য লিগের প্লেয়ার। রাইট। আর কে ছিল? ক্যামেরন গ্রিন, ফুল অফ পোটেনশিয়ালস, কিন্তু ক্যামেরন কয়টা টেস্ট ম্যাচ খেলেছে? দেন ইউ হ্যাড বিউ ওয়েবস্টার। আমরা কতখানি জানি বিউ ওয়েবস্টার সম্বন্ধে? সেই জন্যই বলেছিলাম, যদি ম্যান টু ম্যান আমরা দেখি, বাংলাদেশের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সেস, নাম্বার অফ মানে আপনার এক্সপিরিয়েন্স প্লেয়ার অস্ট্রেলিয়ার থেকে বরং বেটার। আমার বলার উদ্দেশ্যটা ছিল যে সেই যে আমাদেরকে তো, আমি তখন বলেছিলাম যে আমাদেরকে যে কোনোভাবে হোক পজিটিভ জিনিসগুলো বের করে নিয়ে আসতে হবে। আমি সেটা করতে গিয়ে সাইকোলজিক্যালি অনেক এগিয়ে থাকা যায় বলাটা, তুলনা বাট এটা আমিও এগ্রি করি যে আপনার ব্যাটাররা, বাংলাদেশের ব্যাটাররা অবশ্যই অস্ট্রেলিয়ার চেয়ে গিয়েছিল। বাংলাদেশের ব্যাটিং নিয়ে আলোচনা করতে চাই, তারপর আসলে বাংলাদেশের ব্যাটাররা কেমন ডেলিভার করলো এই সিরিজটাতে, সেটি একটু দেখতে চাই। আমরা মোটামুটি যে কজন ব্যাটারকে এখানে নিয়েছি, তার মধ্যে
নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম এদের মধ্যে কিছুটা ইনএক্সপেরিয়েন্সড, মাত্র তার থার্ড টেস্ট খেললেন। মুশফিকুর রহিম, লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত তিনজনই ভার্সলি এক্সপেরিয়েন্স প্লেয়ার, আমাদের এই মুহূর্তে টপ পারফর্মারও তারা। বাট এই সিরিজটা তাদের কেমন গেল? নাজমুল হোসেন শান্তকে ডারউইনের ঐতিহাসিক সেই জয়ের ম্যাচে আমরা 84 করতে দেখেছি, কিন্তু ম্যাকাই টেস্টে সেকেন্ড ইনিংসটা তিনি কিছুটা আগ্রাসী খেলার চেষ্টা করেছেন কাউন্টার অ্যাটাকের মতো, বাট ফার্স্ট ইনিংসে তিনি ডাক মেরেছেন। তানজিদ তামিমকে আমি একটু সাইডে রাখতে চাই। মুশফিকুর রহিম 3টে ইনিংসে 36 করেছেন, 5, আর লাস্ট ইনিংসে 29 করেছেন। লিটন দাস 3টে ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি। সো বাংলাদেশের ব্যাটাররা আরেকটু বেটার করলে সিরিজটার হয়তো মানে ফলটাও আরেকটু অন্যরকম হয়ে যেতে পারতো। এই 3টা প্লেয়ার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আপনার কাছ থেকে শুনতে চাইবো। না, আমার মনে হয় এই টেস্ট ম্যাচটা জেতার পেছনে আমার মনে হয় বোলারদেরকে আমাদেরকে ক্রেডিট দিতেই হবে। টেস্ট ম্যাচটা আমরা জিতেছি, ওকে, তানজিদ তামিম ফ্যান্টাস্টিক ওয়ার্ল্ড ক্লাস একটা ইনিংস খেলেছে, বাট ইট ওয়াজ হাসান মাহমুদ যে কিনা প্রথম থেকে বিপর্যয়টা এনেছে, অস্ট্রেলিয়ান ব্যাটিং ধস আনিয়েছে, বিকজ ইট ওয়াজ 200 রানের মধ্যে রাখাটাই কিন্তু একটা মানে দ্যাট মিনস ইউ ওয়ান সামথিং ইন দিস টেস্ট ম্যাচ অলরেডি। এবং এটাতে ব্যাটিং সাইডে অনেক ফাইটিং একটা পায়, প্ল্যাটফর্ম দেওয়া হয়েছিল বিকজ অফ দ্য বোলার্স। আমরা এই সিরিজটা উই শুড ডেডিকেট দিস টু আওয়ার ফাস্ট বোলার্স। এখানে ব্যাটসম্যানদের কোনো আমরা যতই ব্রিলিয়ান্ট সেঞ্চুরি মানুষ, বাট ব্যাটারদের একটা রোল তো অবশ্যই টিমে আছে, 11 জনের টিম গেম, যেহেতু ব্যাটারদের কাজটা করতেই হবে। শান্তর 84 was a captain like innings, yes. তানজিদ তামিম ইনকনসিস্টেন্ট, আমরা ওয়ানডেতেও তাকে দেখেছি ইনকনসিস্টেন্সি। লিটন দাসকে আমার মনে হয় যে অনেকে এখন তার উপরে করবে যে অস্ট্রেলিয়া গেছে 3-0 মারার জন্য, অলরেডি বলা শুরু হয়ে গেছে। বাট লেট আস নট ফরগেট লিটন দাসের ইমিডিয়েট পাস্ট যে টেস্ট পারফরমেন্সেসগুলো আনফরগেটেবল কিছু ইনিংস, ম্যাচ উইনিং ইনিংস। সো এটা একটা হতেই পারে। আমার মনে হয় যে এটা ঠিক আছে, সে নিজেও ভুলে যেতে চাইবে। মুশফিক রহিম আনফর্চুনেট যে ফার্স্ট ইনিংসটা সে বেশি ক্যারি করতে পারেনি। আমি বরং শান্তর যে 31 যেভাবে সে আউট হলো, নেথন লায়নকে যে উইকেটটা দিল, এইটা প্রত্যাশা আমরা করিনি ওই সিচুয়েশনে। মেহেদী হাসান মিরাজ লিভড আপ টু হিজ রেপুটেশন। ব্যাটসম্যান খুব যে একটা কিছু করেছে এখানে বলা যাবে না, টিম হিসাবে তারা খেলেছে। আমি বরং এই টেস্ট ম্যাচের পিছনে যদি ব্যাটার্সদের যদি কোনো আমরা ক্রেডিট দেই, টেল এন্ডার্স 52 ওভার তারা খেলেছে। তাজুল ইসলাম ইনফ্যাক্ট ইজ ওয়ান অফ মাই ফেভারিট প্লেয়ার্স। ইনফ্যাক্ট সেকেন্ড টেস্টে সর্বোচ্চ মানে ফার্স্ট ইনিংসে সর্বোচ্চ রানস করা ছিলেন শরীফুল 14 রান নট আউট। সুতরাং এবং না ফার্স্ট ইনিংসেও আমরা তাসকিনকেও 14-15 রান করতে দেখেছি। ইবাদতেরা হাসান মাহমুদ একটা লম্বা ইনিংস খেলেছিলেন, 92 বল ব্যাটারদের মধ্যে প্রত্যেককেই ওই ম্যাচে প্রত্যেককেই কন্ট্রিবিউট করেছে ওই ইনিংসটাতে। পার্টিকুলারলি আমি বলবো যে টেল এন্ডার্স, মেহেদী হাসান মিরাজের সে 65 রানস, এবং সেখান থেকে টেল এন্ডার্সদেরকে নিয়ে ইনিংস দীর্ঘায়িত করে একটা লিড করা। ম্যান অফ দ্য ম্যাচ আমার কাছে মানে মেহেদী হাসান মিরাজ হওয়া উচিত ছিল, এই কারণে তার যে ভূমিকাটা ছিল, 65 রানস করা, 5 উইকেট, এবং সেখান থেকে সে টেল এন্ডার্সদেরকে নিয়ে একটা লিড, শুধু না লিডটাকে বড় করা, এবং অনেকক্ষণ খেলার টেস্ট ম্যাচ ইনিংসটাকে দীর্ঘায়িত করার পিছনে যে একটা বিশাল ভূমিকা ছিল, দ্যাট ওয়াজ মেহেদী হাসান মিরাজের। সো আই থিঙ্ক দ্যাট ওভারঅল কিছু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আরও বেটার হতে পারতো, ইয়েস। ওই দিক দিয়ে আমি বলবো যে অস্ট্রেলিয়ান উইকেটে তারা সচরাচর এই ধরনের উইকেটে তো খেলে না, এটা তো মানতেই হবে। জি, তো সেই যে সেটা আমার মনে হয় আমলে নিয়ে যদি আমরা অ্যাসেস করি, আই থিঙ্ক ভালো হওয়া উচিত ছিল, যত না তাদের অলরেডি তারা করেছে। আই থিঙ্ক দে প্রবাবলি কুড হ্যাভ ডান বেটার। মুশফিক 36 রান করেছে, মুশফিক 36 রান করা প্লেয়ার না। আমার মনে হয় মুশফিকের কাছে এখানে আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে মুশফিকুর রহিম 100+ টেস্ট খেলে ফেলেছেন, ভাস্টলি এক্সপেরিয়েন্সড। আপনার 2005 সালে অভিষেক, তো 21-22 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার পদচারণা। 36 রান করে আউট হয়েছেন। যখন উইকেটে সেট হয়ে যান একজন ব্যাটার, তার কাছ থেকে একটা বড় ইনিংসই প্রত্যাশা করি। মুশফিকুর রহিমের মতো প্লেয়ারের কাছ থেকে তো আরও বেশি। লাস্ট ইনিংসে আমরা দেখতে পাচ্ছি তিনি 29 করে অপরাজিত ছিলেন। এখানে আমার কাছে যে সমস্যাটা মনে হয়েছে, তিনি টেল এন্ডার যারা ছিলেন সবাইকে এক্সপোজ করে দিয়েছিলেন অনেকটা, মানে সবাইকে তিনি স্ট্রাইক দিচ্ছিলেন। হাসান মাহমুদ, তাইজুল, ইভেন
যারা ছিলেন শরীফুল, তাসকিন, সবাইকে সবাইকে। তিনি স্ট্রাইক দিচ্ছিলেন, নন স্ট্রাইক এন্ডে তিনি দাঁড়িয়েছিলেন। অথচ সেই সময়টা আমার মনে হয় তার দায়িত্ব নেওয়ার ব্যাপার ছিল। মুশফিকুর রহিম 21-22 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, তিনি দায়িত্বটা নেননি। দায়িত্বটা না নেওয়ার কারণ কি, এটা একটা শুনতে চাইবো। আরেকটা শুনতে চাইবো, মুশফিকুর রহিমকে এই মুহূর্তে আপনি বাংলাদেশের যে টিমটা আছে সেখানে আপনার কি মনে হয় তাকে ক্যারি করা উচিত কিনা, নাকি বাংলাদেশের তাকে ছাড়াই মুভ অন করা উচিত? হি স্টিল ফিট। কিছুদিন আগে 190 রানস করলো আগেনস্ট পাকিস্তান। সো এই প্লেয়ারকে কোনোভাবে নো, আমার মনে হয় যদি সে ফিট থাকে, যে কদিন সে ফিট থাকে, আমাদের এই মুহূর্তে কাউকে আমরা ওরকম রিপ্লেসমেন্ট ওকে যদি আমরা না নিই, না খেলাই, বেটার কে আছে? অনেক বেটার, যে এতই ভালো যে আমরা দুঃখ পাচ্ছি যে চান্স পাচ্ছে না মুশফিকুর রহিমের জন্য। ওরকম কোনো প্লেয়ার আমরা দেখাতে পারবো না। আর মুশফিকুর রহিম এখনও ফিট, এখনও প্লেয়াররা বলে সবচেয়ে আগে প্র্যাকটিসে আসে, সবচেয়ে দেরিতে যায়, এবং ডিসিপ্লিনের একটা সিম্বল অফ ডিসিপ্লিন। সো এইগুলা আমার মনে হয় অনেক কিছু এইগুলো ফ্যাক্টর মুশফিকুর রহিমের মতো প্লেয়ারকে ওই এরকম একটা পরিবেশ দিতে সাহায্য করে যেখানে সিরিয়াসনেস, ডিসিপ্লিন, ডেডিকেশন, কমিটমেন্ট, কারেজ সব কিছু মিলিয়েই তো একটা টেস্ট প্লেয়ার। নট অনলি যে সে গিয়ে রান করাটাই তো মুখ্যই না, সব কিছুর সমন্বয় হচ্ছে একটা আইডিয়াল টেস্ট কিংবা একটা আইডিয়াল ক্রিকেটার। আমি মনে করি সেটা মুশফিকুর রহিম যতদিন পর্যন্ত সে ফিট থাকবে, ওর মতো এক্সাম্পল সেট করার কোনো আমি আশা করি তার মতো আরও কয়েকটা যেন প্লেয়ার বের হয়। এখনও ওরকম কোনো প্লেয়ারের আমরা সন্ধান পাইনি যে কিনা মুশফিকুর রহিমের মতো, মাহমুদুল্লাহ রিয়াদের মতো এদের মতো প্লেয়ার একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছে। ইউ শো মি, ইউ টেল মি নো ওয়ান, হাউ মেনি প্লেয়ার্স ডু ইউ ফাইন্ড? সো ইট ইজ টু আর্লি টু সে যে মুশফিকুর রহিম, হ্যাঁ ঠিক আছে বলতে পারি আমরা যে আমরা 36 রান করেছে, এটা আশা করিনি। ইয়েস, আমরা 29 রান নট আউট, সে কেন ওদেরকে শিল্ড করেনি, টেল এন্ডারদেরকে কেন তিনি ইউ ক্যান সে, ঠিক আছে। আমার মনে হয় যে হয়তো বা সে ভেবেছে যে এই টেস্ট ম্যাচ সে যদি থাকে, অন্য প্লেয়াররাও তো খেলতে এসছে, বাট ওই জিনিসটা, ওই স্ট্র্যাটেজি মনে হয়েছে যে একটু স্বার্থপর এর মতো এখানে খেলছে। বাট আমার তো মনে হয় মুশফিকুর রহিম ইজ নট আ সেলফিশ প্লেয়ার। ইয়েস, স্ট্র্যাটেজিটা ঠিক ছিল না, মেবি টিম ম্যানেজমেন্ট থেকে এসে থেকে কংক্রিট একটা তাকে একটা গাইডলাইন দেওয়া উচিত ছিল। বাট ইউ ক্যান অলসো সে দ্য সিনিয়র প্লেয়ার, হি ডাজন্ট নিড এনি গাইডলাইন, সে তো আরও গাইড করবে প্লেয়ারদের। ইউ ক্যান সে দ্যাট। আমার কাছেও মনে হয়েছে যে হ্যাঁ তাই তো, ও তো হি শুড হ্যাভ টেকেন স্ট্রাইক, মেবি আমরা আরও বেশি রান করতে পারতাম। ব্রেকে ইউ আর সেইং যদি আমরা 100 রান যদি লিড অস্ট্রেলিয়াকে যদি দিতে পারতাম, হু নোজ, এন্ড আই এগ্রি উইথ ইউ, 100 রান যদি আমরা টার্গেট দিতাম অস্ট্রেলিয়াকে, 5-6টা উইকেট ফেললেও দিতে পারতো, ম্যাচ বের করে আনার একটা চেষ্টা হয়তো করতেও পারতো টিম। রাইট। সো অনেক ধরনের ডিসকাশনের সুযোগ আছে ইশতিয়াক ভাই, আমরা বাংলাদেশের বোলিং নিয়েও আলোচনা করবো, তার আগে আরেকটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার, আপনারা দেখছেন এখন মাঠে। দর্শক, কথা বলছি বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে। আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক ভাই। ইশতিয়াক ভাই, আমরা বাংলাদেশের বোলারদের নিয়ে কথা বলছিলাম। এই সিরিজটা নিঃসন্দেহে বোলারদের, আপনি শুরুতেই বলে দিয়েছেন এই সিরিজের সব কৃতিত্ব বোলারদের। অবশ্যই বোলারদেরই, আমরা ডারউইনে যে জয়টা পেয়েছি সেখানেও বোলারদের কৃতিত্বই বেশি। তারপরও অন্য বোলাররা কে কেমন করলেন সেটি একটু আমরা দেখতে চাই। এই বোলারদের পারফরমেন্স এই ওয়ার্ল্ড কাপ, এই সিরিজটাতে কেমন ছিল? চারজন বোলারকে আমরা সেখানে পিক করেছি। হাসান মাহমুদ অবশ্যই ফার্স্ট ম্যাচের নায়ক, ফার্স্ট ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, কিন্তু সেকেন্ড টেস্টে ম্যাকাই টেস্টে তাকে আমরা কোনো উইকেট পেতে দেখিনি। তাসকিন আহমেদ প্রথম টেস্টে 3 উইকেট নিয়েছিলেন, পরের টেস্টে 1 উইকেট। শরীফুল প্রথম টেস্টে খেলেননি, পরের টেস্টে 1 ইনিংসে বল করার সুযোগ পেয়েছেন। বাংলাদেশি বোলারদের মধ্যে বেস্ট বোলিং ফিগারটা তিনি করে ফেলেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে 7 উইকেট, সেটি ওয়াসিম আকরামের পর সেকেন্ড বোলার হিসেবে। এবং অস্ট্রেলিয়াতে সম্ভবত 1800 কত সালের পর পেসাররা, বাঁহাতি পেসাররা 7 উইকেটের বেশি এর আগে কখনো পাননি। মেহেদী হাসান মিরাজকে আমরা দেখেছি 1 ইনিংসে 5 রান নিয়েছেন, পরের ইনিংসে তিনি বেশি ওভার করার সুযোগ পাননি, 3-4 ওভার করেছেন, 1টা উইকেট নিয়েছেন। সো বাংলাদেশের বোলারদের পারফরমেন্স নিয়ে জানতে চাইবো। তার আগে আমি একটু ইশতিয়াক ভাই, যেহেতু বোলারদের কথা বলছেন, সিরিজটাই বোলারদের ছিল বলছেন, আমি একটু তাসকিনকে নিয়ে শুনতে চাইবো। 2 টেস্টে 3 ইনিংসে তিনি 4টা উইকেট নিয়েছেন।
তাসকিন কি কিছুটা হতাশ করেছেন কিনা, তার ফিটনেস বলেন, তার গতি বলেন, উইকেট থেকে যে সুযোগ সুবিধাগুলো নেওয়ার কথা বোলাররা যে সুযোগ সুবিধা পাচ্ছিল, এক্সপেরিয়েন্স বোলার হিসেবে তাসকিন কি সেই সুবিধাগুলো আরো বেশি পাওয়ার কথা ছিল কিনা, তিনি কি সেগুলো ইউটিলাইজ করতে পারেননি কিনা, আপনার কাছে কি মনে হয়েছে? তাসকিনের তো একটা অ্যাঙ্কেল ইঞ্জুরি ছিল না, আমরা জানি। সেখান থেকে এরকম একটা অনেক দিন গ্যাপের পরে আসা টেস্ট ক্রিকেটে এসেই সেই রকম একটা ইম্প্যাক্ট রাখা, আই ডোন্ট থিঙ্ক ইট ইজ ভেরি অ্যান ইজি জব। বাট হ্যাভিং সেড দ্যাট, তাসকিনের ইনিশিয়াল ব্রেক থ্রু দেওয়ার যে একটা ব্যাপার, এটা আমার মনে হয় এটা আমরা এখানে দেখেছি। সে ব্রেক থ্রু ইনিশিয়ালি উইকেট কিন্তু সে এনে দিয়েছে। 135 প্লাস গতিতে বোলিং করার, 135 140-র মধ্যে রাখার যে ব্যাপারটা, সেটা এখনও হি ইজ স্টিল ডিসেন্ট ফাস্ট বোলার। ইয়েস, আমরা তাসকিন যে ইজ দ্য লিডার অফ দ্য প্যাক, তার কাছ থেকে আমরা আশা করাটাই স্বাভাবিক। বাট অন্য বোলাররাও তো আছে, তারাও কিন্তু এখানে দে আর ডেসপারেট টু মেক এন ইম্প্যাক্ট। হাসান মাহমুদ কেবলমাত্র খেলে এসছে। হাসান মাহমুদ 5 উইকেট নেওয়ার তার একটা অভিজ্ঞতা রয়েছে, এবং আইডিয়াল একটা টেস্ট ফাস্ট বোলারের প্রত্যেকটা জিনিস যেগুলো প্রয়োজন সব তার মধ্যে রয়েছে। এবং আই থিঙ্ক শরীফুলেরও তাই। ইবাদত হোসেন এখানে নাই, কিন্তু ইবাদত হোসেনও কিন্তু মোটামুটিভাবে 135 140-র মধ্যে বোলিং করার মতো বোলার। প্রত্যেকের নিজের মতো করে একটা ইম্প্যাক্ট। কাউকে না কাউকে তো একটু উইকেট নিতেই হবে। বেশি উইকেট নিয়েছে হাসান মাহমুদ, এবং বাট আই থিঙ্ক তাসকিনের বোলিং ওয়াজ অলসো মেজর ফ্যাক্টর। হয়তো বা সে এরকম উইকেট পায়নি, কিন্তু ডিসিপ্লিন বোলিং করেছে। আই থিঙ্ক ইভেন ইবাদত হোসেন, আমি মনে করি আই গিভ হিম আ লট অফ ক্রেডিট। ডিসিপ্লিন একটা বোলিং, কোনো সময় ব্যাটসম্যানদেরকে চড়ে খেলতে দেখা যায়নি। ডারবিনেও আমরা দেখি নেই, আমার মনে হয় তাদেরকে কোনো কেউ বিউটিফুল একটা ডেলিভারি, আমার মনে হয় বিউ ওয়েবস্টারকে বোল্ড করেছিল। বিউটিফুল একটা ডেলিভারিতে ক্যামেরন গ্রিনকে বোল্ড করেছিল। অসাধারণ বোলিং তাসকিনের, এবং হয়তো উইকেট এরকম পায়নি। সুতরাং তাদের একটা ইম্প্যাক্ট ছিল বলে আমি মনে করি। আমি যখন বলছি এই সিরিজটাকে ডেডিকেটেড করা উচিত, ইভেন তাইজুলের এখানে নাম নেই, বাট লুক এট দ্য ওয়ে হি বোল্ড এট দ্য সেকেন্ড ইনিংস। তাইজুলও কিন্তু, এবং শান্ত কিন্তু বলেছেই যে আমাদের যে স্পিনার্স আছে ওয়ার্ল্ড ক্লাস স্পিনার, আমাদের ব্যালেন্সড অ্যাটাক, আমরা যে কোনো সময় এই ওয়াই বিকজ দে আর ডেলিভারিং। উইকেট পাইনি, কিন্তু আমার মনে হয় যে এই কম রানে নিয়ন্ত্রণে রাখার পিছনে দ্য এন্টায়ার বোলিং, ইচ বোলার হ্যাজ টু কমপ্লিমেন্ট ইচ আদার। এবং আমার মনে হয় যে যেটা আমাদের এই বোলিং সেটটা করতে পেরেছে একটা এই এন্টায়ার সিরিজে। ইশতাক ভাই, স্পেশালি তাসকিনকে নিয়ে কথা বলছি এই কারণেই, কারণ এই পুরো বোলিং অ্যাটাকে বাংলাদেশের সবচেয়ে এক্সপেরিয়েন্সড বোলার কিন্তু তাসকিন। ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার 10-12 বছর হয়ে গেছে। তাসকিন একটা স্টেজে ম্যাকাই টেস্টেও আমরা দেখছিলাম 125-26-এ বল করছিলেন। তার ফিটনেস নিয়ে অলরেডি প্রশ্ন উঠে গেছে, সোশ্যাল মিডিয়াতে আমরা নানা ধরনের গুঞ্জন দেখছি। বাংলাদেশে এই মুহূর্তে যে পরিমাণ পেসার আমাদের পাইপলাইনে আছেন, যে আমরা একটা পেস বিপ্লবের কথা বলছি, সেখানে তাসকিনকে নিয়ে আমার মুশফিকুর রহিমের মতো একই প্রশ্ন। তাসকিনকে ছাড়া কি আমরা আসলে মুভ অন করতে পারি কিনা, বা তাসকিনকে ছাড়া আমরা ভাবতে পারি কিনা আসলে টেস্ট ক্রিকেটটা অ্যাটলিস্ট? ওরা জানেন, বোধ তাসকিন এবং মুশফিকুর রহিম জানে যে এই লেভেলে এখন সার্ভাইভ করতে গেলে ইউ হ্যাভ টু বি অ্যাট ইউর ফিটেস্ট মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। সো অবভিয়াসলি এখানে কোনো ছাড় নাই। অ্যাট দি এন্ড অফ দ্য ডে হাউ ইউ ডেলিভার ইন দ্য মিডল, ইউ থিঙ্ক ওরা জানে না? একটা বেঞ্চমার্ক অলরেডি একটা তৈরি করেছে সব ব্যাটসম্যান অ্যাজ ওয়েল অ্যাজ বোলার্স। তো তাসকিনও বুঝবে যে হি নিডস টু ইনক্রিজ হিজ পেস। হয়তো বা এই পেস অত প্রয়োজন মনে করে নেই। হি বোল্ড দ্য রাইট লাইন ইন লেংথ, পেস হয়তো বা করেনি, ইনজুর্ড হয়তো বা ছিল। খারাপ বোলিংটা কোথায় করলো? আমি তো মনে করি না যে সে, কারণ কোনো ব্যাটসম্যান তাকে সে বারংবার বিট করেছে, ব্যাটসম্যান তাকে ডমিনেট করতে পারেনি। বোলার নোজ হিজ লিমিটেশনস, বোলার নোজ দ্য স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস অফ দ্য ব্যাটার্স। হোয়াট এম আই ডুইং? আমার বোলিং অ্যানালিসিস অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইজ হোয়াট ম্যাটার্স। ঠিক আছে, আমি হাসান মাহমুদও তো হাসান মাহমুদ 130, 128, 121, 132, মাঝে মধ্যে হয়তো 135 করেছে। সো বাট হি বোল্ড ইন দ্য পারফেক্ট এরিয়াস, বোথ ইন সুইঙ্গার্স, আউট সুইঙ্গার্স, রাইট এরিয়া থেকে।
তো আমার মনে হয় যে তাসকিন একটা লেভেল রিচ করেছে এবং তাকে যেভাবে আমরা তার ফিটনেসের ব্যাপারে তার মানে অধ্যাবসায়ের ব্যাপারে আমরা তো মনে হয় দেখেছি পাবলিক নলেজ হোয়াট হি হ্যাজ ডান ডিউরিং কোভিড টাইম জি। তো টু টেক হিজ লেভেল আমার মনে হয় যে যেহেতু একটা বেঞ্চমার্ক তারা ওটা থেকে তারা Set করে নামবে না, ফেলেছে, জি। সো ইউ বি রেস্ট অ্যাসিওরড যে তারা জানে যে তাদেরকে ডেলিভার দে হ্যাভ টু ডেলিভার এট দিস লেভেল এবং টু সুন টু রাইট দেম অফ এবং সোশ্যাল মিডিয়া তো আছে বলার জন্য সেটা আমরা লেট আস অ্যালাউ দেম। তারপরও ইশতিয়াক ভাই আমার কাছে মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে সামটাইমস যারা লেখালেখি করেন সেসব সবসময় ক্রিকেটারদের দেখা উচিত এমন না, তবে ক্রিকেটারদের একটা স্ট্যান্ডার্ডে যাওয়ার জন্য বা ক্রিকেটারদের নিজেদেরকে সামটাইমস হয়তো আত্মসমালোচনা করার একটা ক্ষেত্র কিন্তু সেখান থেকে তৈরি হয়। সো আমার মনে হয় জনমতেরও দরকারও আছে আসলে। হ্যাঁ দরকার আছে এবং তারাও তো জানবে যে তাদেরকে ক্রিটিসাইজ করছে, সো তারাও এটাকে আমলে নেবে। মুশফিক আহমেদ তাসকিন এক্স্যাক্টলি, এবং তারাও সেভাবে নিজেদেরকে শুধরে absolutely. নেবেন বলেই আমাদের বিশ্বাস। ইশতিয়াক ভাই আমরা আপনার কাছে আবারও ফিরবো, তার আগে আরেকটা বিরতি নেব। এখন মাঠে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার, আপনারা দেখছেন এখন মাঠে। ইশতিয়াক ভাই, অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ যে এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করলো, আর নেক্সট বাংলাদেশের সিরিজগুলো হচ্ছে সাউথ আফ্রিকাতে বাংলাদেশের 2টা টেস্ট খেলতে হবে। আমি টেস্ট সিরিজগুলোর কথা বলছি, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে বাংলাদেশের হোমে টেস্ট সিরিজ খেলতে হবে। সো এই সিরিজের এক্সপিরিয়েন্সটা আসলে কতটা কাজে দেবে নেক্সট যে সিরিজগুলো আছে? কাজে তো দেবেই, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। এখন বিশেষ করে সাউথ আফ্রিকাতে বাংলাদেশ যেহেতু অ্যাওয়েতে খেলবে, ইমিডিয়েটলি রিগ্রুপ করার একটা ব্যাপার রয়েছে। আমার আই থিঙ্ক যে প্লেয়ার্স লাইক মুশফিক রহিম, লিটন দাস, যারা এই সিরিজে খুব একটা ইয়ে করতে পারে, তাদেরকে নিজেকে মোটিভেট করতে হবে এবং অন্যান্য প্লেয়ার্স যারা আছে, যারা ইয়াঙ্গার প্লেয়ার্স, তানজিদ তামিম, সাদমান ইসলাম, এদের কতই বা অভিজ্ঞতা আছে। এই একটা সেঞ্চুরির জন্য আমার মনে হয় তানজিদ তামিম আগামী 2-3 সিরিজ কনফার্ম বুক, তাকে খেলাবেই। মাহমুদুল হাসান জয়, আই হোপ হি মেক্স এ কাম ব্যাক। সুতরাং বোলিং সাইড তো রয়েছেই, তারা চেষ্টা করবে যে অল রাউন্ড একটা সাইড তৈরি করার যে যে ইম্পর্টেন্সটা রয়েছে সেটা, এবং কিভাবে তারা প্র্যাকটিস করে, অনুশীলন কিভাবে করে, গিয়ে কি ধরনের প্র্যাকটিস ম্যাচেস খেলে, পারফেক্ট একটা টিম কম্বিনেশন কীভাবে তৈরি করা যায়, ওগুলোর উপরেও আমার মনে হয় যে ইয়েটা থাকবে। বিকজ দে নো দ্যাট সাউথ আফ্রিকা কী ধরনের কন্ডিশনে তারা খেলবে, সেম ফাস্ট পেসি বাউন্সি উইকেটস। সো মেন্টালি তারা এভাবেই তারা নিজেদেরকে তৈরি করবে। এবং এর মধ্যে যারা খেলেছে এই সিরিজ, ইভেন দো অ্যাজ আই সেড যে হয়তো বা হেরেছে, ইভেন দো লিটন দাস 3-0 করেছে, বাট তারপরেও লিটন দাস ইজ দি ওয়ান প্লেয়ার যে কিনা ওখানে গিয়ে কাউন্টার অ্যাটাক করতে পারবে against those kind of fast bowlers, because তার পারফরমেন্স রয়েছে। জি, সো ইভেন সৌম্য সরকার যাকে নিয়ে গেছে, সৌম্য সরকারেরও তো একটা বিশাল একটা সেঞ্চুরি ছিল নিউজিল্যান্ডে, Against New Zealand, ওয়ানডেতেও এবং টেস্ট ম্যাচে। সো আমাদের প্লেয়ার্স রয়েছে ইন্ডিভিজুয়ালি টপ লেভেলে, কোয়ালিটি প্লেয়ার রয়েছে। জি, আমাদের মানে অনেক অনেক প্লেয়ার এরকম আমরা খুঁজে পাবো যাদের অভিজ্ঞতা। এখন রিগ্রুপিং অ্যান্ড প্লেইং অ্যাজ এ টিম ইজ হোয়াট ম্যাটার্স। রাইট, এবং আমরাও আসলে সেটাই আশা করবো। ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের চেয়ে টিম গেম, যেহেতু ক্রিকেট, টিম হিসেবে বাংলাদেশ দল শাইন করবে, সেটা আমাদের সবার প্রত্যাশা এবং থাকবে। সিনিয়র্স লাইক যেটা আমি বললাম, মুশফিক রহিম, লিটন দাস, শান্ত সিনিয়র হয়ে গেছে, এদেরকে এখন সবাইকে মোটিভেট এগিয়ে করতে আসতে হবে। হবে আর কি। রাইট, ইশতিয়াক ভাই, আমরা সেটা অবশ্যই আমরা আশা করবো সেরকম কিছুই টিম ম্যানেজমেন্ট হয়তো ভাববে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইশতিয়াক ভাই আমাদেরকে Thank you very much. সময় দেওয়ার জন্য। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।